অসাধারণ মানুষ, ডাউন টু আর্থ একটা মানুষ। তার মৃত্যু মনে করেন তার মানে হয়তো সে মনের মতো চরিত্র পায়নি। সে যে ব্যাক করার প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু মনের মতো কোনো চরিত্র পাওয়া যায়নি। এটা একটা তার আক্ষেপ ছিল। এবং সবসময় হাসি খুশি, মানে সবসময় মিস করবো, মারাত্মক মিস করবো সবাই, আমরা না, গোটা ইন্ডাস্ট্রি মিস করবো। অঞ্জনার যে পরিশ্রম আমি দেখেছি, অঞ্জনার যে মনোযোগ দেখেছি, এবং একজন সিনিয়র শিল্পী রাজ্জাকের সাথে অভিনয় করতে যে একজন জুনিয়র শিল্পীর যে সম্মানবোধ, মর্যাদাবোধ, শ্রদ্ধাবোধ, অঞ্জনা মুগ্ধ করার মতন একজন শিল্পী ছিলেন। অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের যেসব দর্শক আছে তাদের কাছে চিরদিন অঞ্জনা নাচের পাখি হয়েই থাকবে। অনেক সংগ্রাম করেছে, সেই ছোট থেকে এসেছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই নাচ দিয়ে এসেছিল। এই নাচ দিয়ে এসে সে একটা কিংবদন্তি হয়ে গেছে। সে চলচ্চিত্র নায়িকা শুধু নয়, সে মানবিক একটা মানুষ হয়ে গেছে, এবং প্রত্যেকটা মিনিস্ট্রিতেও যেত, সে সব জায়গায় যেত, মানুষের কথা বলতো। তাই আমরা আসলে খুব গভীর শোকাহত, এবং তার মতো একজন কিংবদন্তিকে হারিয়ে আমাদের চলচ্চিত্র জগতে অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পূরণের নয়। ও রাগ করলে বা আমরা রাগ করলেও ও কিন্তু রাগ হতো না, ও সবসময় হাসি খুশি থাকতো। ও একটা বাচ্চা মানুষের মতো ছিল অঞ্জনা, সত্যি কথা বলতে একটু বাচ্চা মানুষের মতো ছিল। সব সময় সবার সঙ্গেই সে ভালো ব্যবহার করতো, এবং তার মুখটা সবসময় হাস্য উজ্জ্বল থাকতো। এখন ওই যে দেখে আসলাম, মনে হলো যে হাসিটা রয়ে গেছে। আমার একটাই কথা, উনি একজন শিল্পী, উনি একজন নক্ষত্র, উনি একজন আলো। অবশ্যই সোহেল রানা স্যার যেটা বললেন, কারণ তখনকার সময় তো উনি একজন, তো সেই ঢাকা শহর আইসে আমার আশা পুরাইছে, সেই রঙিন ফার্মগেট ব্রিজের উপরে শুটিং, ওগুলোই তো এখনো চোখে ভাসে। তো তিনি পরে ভালো থাকুক, উনি ওনার কর্মে বেঁচে থাকবে। ভিতরে যাওয়ার পরে আমার বুকের ভিতর কেমন ধক করে উঠলো, মানে আমি কেমন জানি আমার ফিল হচ্ছিল। আমার কাছে মনে হলো কি একটা ডল ঘুমায় আছে, তো এত মায়া। আমি বারবার ডাকছি, অঞ্জনা আপু, এই আপু, ডাক শুনছো না? আপু, মাথায় হাত দিচ্ছি, তার ফেসে হাত দিচ্ছি বারবার, তাকে মানে মানে তাকে আমি কথা বলার চেষ্টা করছি যে আমরা তোমার সহকর্মী এসেছি। আমি তারপর বলছি আমি পলি, আমি আসছি। বিশ্বাস করেন সেই মুহূর্তেও কিন্তু সে বেঁচে ছিল, কারণ তার যে চোখের মণিটা ছিল, সে টোটার আইবলটা সে ঘুরায়, আমি যেদিকে ছিলাম এদিকে তাকে আবার ঘুরালো ওইদিকে, এবং সে তার দুই চোখ বেয়ে পানি পড়ে নাই, জাস্ট দুইটা ফোঁটা তার চোখের জল চলে আসলো। আমরা যে কোনো সময় সে ফোন দিলে কথা বলতাম, আমাদের যে কোনো প্রোগ্রামে তাকে ইনভাইট করতাম। এত প্রাণ চলচল একটি মানুষ, কিংবদন্তি, যে কিনা সিনিয়র শিল্পী থেকে জুনিয়র শিল্পীদের বুকে টেনে নিয়েছে এইভাবে নিরহংকার, এরকম একটা আর্টিস্টের আমার মনে হয় এই চলচ্চিত্রে আর ইন্ডাস্ট্রিতে আর আসবে না, তার অবস্থান কেউ পূরণ করতে পারবে না। বন্দনার মতো ভালো একটা মানুষ হয় না, ও সব কিছু প্রতিটা মানুষের ঊর্ধ্বে বলবো আমি। তোর মন মানসিকতা, ওর মন মানসিকতা, ওর এত বড় মন। যেমন ওর সাথে আমার দেখা হইলে বলতাম ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, আমি এইটুক শুনলেই ও নাইসে বলতো, বাকি ডুব বইলে ফেলাইতো। আমি এর নামই অঞ্জনা। ওর মতো মানুষ এই দুনিয়াতে আর একটা আসে নাই, আসবেও না। আমার মনে হয় না অঞ্জনা আপার সঙ্গে কারো দ্বিমত আছে, কারো সঙ্গে অঞ্জনা আপা একটু রাগ করেছে বা অঞ্জনা আপার সাথে কোনো খারাপ ব্যবহার হয়েছে আমার জানা নেই। অঞ্জনা আপা এপিসিতে ঢুকলে মনে হতো কি সবার সঙ্গে দুষ্টামি, একটু খোঁচাখুচি, একটু খুনসুটি, সবাই সাথে হাসাহাসি। অঞ্জনা আপার বিকল্প অঞ্জনা আপাই। অঞ্জনা আপার সাথে এইখানে একটি গান করেছিলাম, পায়েলিয়া বাজেরে চমচম, মনে হয় অঞ্জনা আপা ঢাকা শহর আইসা, এবং সেই গানটি যে কতটা স্মৃতি, কতটা মধুময়, এই ইউসুফের তো নিবেন। অঞ্জনা আপার রক্তের সঙ্গে মিশে আছে ইউসুফ। আমি ইউসুফ আপা, সেকেন্ডবার যখন আপা, আমি জোরে বলছি আপা আমি ইউসুফ বলতে মনে হলো কি আপার এই মানে আমরা কি হয় চোখ মেলতে গেলে এমন হয় কপালটা, আপার কপালটা জাস্ট একটু এরকম করে উঠলো। তার মানে আমি বুঝতেছিলাম যে উনি সব শুনতে পাচ্ছে, কিন্তু ওনার কিছু করার নেই। এই দুঃখটা রয়ে গেল যে এত কথা বলতো, এত কিছু হতো। কোনো প্রোগ্রাম থেকে রাত্রে গেলেই আজকের খাওয়াটা খুব ভালো ছিল না, আজকের প্রোগ্রামের ইউসুফ আমাদের কী ভুল ছিল, এইগুলি বলতো। ভাই এত স্মৃতি কীভাবে ভুলবো? এই সবার কাছে একটাই অনুরোধ, আমরা সবাই অঞ্জনা আপার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এত স্মৃতি আমি কোনটা থুয়ে কোনটা বলবো, শুধু লাস্ট 5 তারিখের একটা কথাই বলতে পারবো। 1 তারিখে হচ্ছে মুক্তিয়াপুর বার্থডে ছিল, আমরা সবাই ওখানে একত্রিত হয়েছিলাম। 5 তারিখে সে আমার বাসায় আসছে, সে খিচুড়ি খেতে
গরুর মাংসের খিচুড়ি খেতে খুব পছন্দ করতো। তো সে আমাকে বলতেছে আমি পোয়া মাছ ভাজা খাবো, তুমি রেডি করে রাখবা, আমি নিজে ভেজে নিব। সে এতটা প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মানুষ ছিল। সে আমার বাসায় আসলো, খেলো, খুব গল্প করলো আমার সাথে। তারপর আমি আবার দুষ্টুমি করতেছি যে আচ্ছা আমি মরলে কি হবে, তুমি মরলে, আমরা মজা করতেছিলাম। তখন সে হঠাৎ করে বলে কি, শোনো আমি মারা গেলে কিন্তু আমাকে কবর দিও, জানাজা পড়া ঠিক মতো, তোমরা ছাড়া আমার আসতে কে। আপার শেষ শুটিং আমাদের সাথে ছিল। আমরা একটা বিউটি প্যাজেন্টে, উনি বিচারক ছিলেন, আমি ওখানে উপস্থাপিকা হিসেবে ছিলাম। একসাথে বসে আমরা এফডিসিতে দুপুরেও খেলাম, লাঞ্চ করলাম। আপা ছোটদের আসলে এত স্নেহ করতেন, উনি যে এত বড় মাপের একজন কিংবদন্তি সুপারস্টার, এটা উনি কখনোই আমাদের ছোটদের ফিল করতে দিতেন না। এমনকি আমার মেয়ের জন্মদিনে আপা আসছেন, আমার মেয়েকে দোয়া করছেন, সবসময় আমাদের খোঁজ খবর নিত যে আমরা ছোটরা কেমন আছি, আমরা কোনো সমস্যা পড়ছি কিনা, বা বাসায় আসো, পিঠার সময় পিঠা বানায় আমাদেরকে খাওয়ানো। মানে ছোটদেরকে যে আদর ও স্নেহ করা সিনিয়র আর্টিস্ট হিসাবে, এটা উনি সবসময় মেনটেন করতেন। এগুলো আমাদেরকে কাছে টেনে এনে বসানো, কোনো বিভাজন ভেদাভেদ রাখতেন না যে উনি এত বড় মাপের একজন শিল্পী। এই বিষয়টা, অহংকারটা ওনার মধ্যে আমরা কখনো পাইনি। আপা কিন্তু নিজের কাপড় নিজে ডিজাইন করে বানাতেন এবং নিজে সেই পোশাকগুলো পরতেন। এটা আমার কাছে খুব ভালো লাগতো যে একজন আর্টিস্ট কতটা আর্টিস্টিক হলে সে নিজের পোশাকগুলো নিজেই বানায়, তৈরি করে। সে কিন্তু স্পন্সরের ড্রেস পরতো না বা অন্য ব্র্যান্ডের ড্রেস পরতো না, সে নিজের ড্রেসগুলো নিজেই ডিজাইন করে পরার চেষ্টা করতো। আসলে ওনার যেই যোগ্যতা, ওনার যেই পরিমাণ আমি বলবো প্রতিভা, আমি জানি না আমরা বাংলাদেশে জনগণ বা আমরা আর্টিস্টরা তাকে কতটুকু মানে সম্মান দিতে পেরেছি বা তার প্রতিভাকে আমরা কতটুকু স্মরণ রাখতে পারবো।